ভারতবর্ষকে গর্বের সঙ্গে বিশ্বের ফার্মেসি হাব বলা হয়। এই দেশ থেকেই বিশ্বের অসংখ্য দরিদ্র ও উন্নয়নশীল দেশের মানুষের জীবন রক্ষাকারী ওষুধ নির্মিত হয়ে সেই দেশগুলোতে যায়। কিন্তু আজ দেশের নিজের নাগরিকদের জন্যই ওষুধ ধীরে ধীরে এক ধরনের বিলাস পণ্যে পরিণত হয়েছে, যেন অসুস্থ হওয়া মানেই আর্থিক শাস্তি পাওয়া। যে কোনো সাধারণ ওষুধের দোকানে ঢুকে একটি ট্যাবলেটের স্ট্রিপ হাতে নিন, ধরা যাক প্যাকেটে দাম মুদ্রিত রয়েছে 120 টাকা। কিন্তু জানলে খুব অবাক হবেন যে সেই ওষুধ তৈরি করতে যে খরচ লাগে তা বহু ক্ষেত্রেই 5 থেকে 15 টাকার মধ্যে সীমাবদ্ধ। এই ব্যবধান কোনো অত্যাধুনিক গবেষণা, বিরল উপাদান বা বৈজ্ঞানিক বিস্ময়ের ফল নয়। এটি তৈরি হয়েছে একটি পরিকল্পিত বাণিজ্যিক কাঠামোর মাধ্যমে। ভারতের ওষুধ বাজারের এক অস্বস্তিকর সত্য হলো, রাসায়নিকভাবে একেবারে একই ওষুধ, একই অণু, একই ডোজ, একই কার্যকারিতা, তবু শুধুমাত্র ব্র্যান্ড মাহাত্ম্য, প্যাকেজিং ও প্রচারের জোরে একই ওষুধের দাম 10 থেকে 20 গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি হয়। বলা হয় বেশি দামি ওষুধগুলো বেশি মাত্রায় বিক্রি হয়। প্রশ্ন হলো কেন? কারণ ভারতের মেডিসিন মার্কেট মূলত রোগীর প্রয়োজনে পরিচালিত হয় না। এটি পরিচালিত হয় মার্কেটিং বাজেট, কমিশন কাঠামো ও প্রভাব বিস্তারের ক্ষমতা দিয়ে। ডাক্তারদের নানা উপহার, স্পন্সরশিপ ও সুযোগ সুবিধার মাধ্যমে প্রভাবিত করা হয়। নৈতিকতার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে, আর চিকিৎসকও অজান্তেই একটি বিপণন ব্যবস্থার অংশ হয়ে পড়েন। আমি একা এথিক্যাল হয়ে আর কি করব, এই মনোভাবের আশ্রয় নেন তাঁরাও। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা রোগ নয়, ব্র্যান্ডকে সামনে রেখে ওষুধ প্রস্তাব করেন। খুচরো ফার্মাসিগুলো সস্তা বিকল্প নয়, বরং যেখান থেকে বেশি মুনাফা আসবে সেই দিকেই রোগীকে ঠেলে দেন। যে ওষুধে বেশি কমিশন পার্সেন্ট, সেই ওষুধই তারা বেশি বেশি করে পুশ করে। আবার ধরা যাক দুটো একই ওষুধ, কিন্তু এই দুটি ওষুধের মধ্যে যে ওষুধটির দাম বেশি, রিটেল কাউন্টার সেই ওষুধটাই বিক্রি করে, কারণ পার্সেন্টেজ কমিশন এক হলেও বেশি দামি ওষুধের ক্ষেত্রে তারা বেশি মুনাফা টাকার অঙ্কে অর্জন করতে পারবে। অথচ সস্তা জেনেরিক ওষুধও বাজারে প্রচুর পরিমাণে আছে। অনেক সময় সেগুলো একই কারখানায় একই পদ্ধতিতে তৈরি হয়, তবু রোগীরা প্রায় কখনোই সে তথ্য জানতে পারেন না, কারণ জানানোটাই এই ব্যবস্থার স্বার্থের বিরুদ্ধে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই পুরো প্রক্রিয়াটি বেআইনি নয়। এটি একটি নিখুঁতভাবে পরিকল্পিত করা ব্যবস্থা, যেখানে নৈতিকতা প্রশ্নের বাইরে থাকে, কিন্তু আইন থাকে নীরব। এরপর আছে আরও অন্ধকার এক স্তর। গ্রাম ও আধা শহর অঞ্চলে গ্রে সাপ্লাই চেনের মাধ্যমে নকল ও নিম্নমানের ওষুধ ঢুকে পড়ে। ভুল ডোজ, অনুপযুক্ত সংরক্ষণ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সক্রিয় উপাদানই অনুপস্থিত। এগুলো দেখতে জাল মনে হয় না, বরং এতটাই নিখুঁত যে সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করেন। ক্ষতির প্রভাব যখন বোঝা যায়, তখন দায় চাপানোর মতো কেউ আর সামনে থাকেন না। রোগী ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ভেঙে পড়ে, কিন্তু ব্যবস্থা নির্বিকার থেকে যায়। তাহলে নিয়ন্ত্রণ কোথায়? ভারতে ওষুধের দাম নিয়ন্ত্রণের আইন আছে, নীতিমালা আছে, তালিকা আছে, কিন্তু বাস্তবে সেগুলোর অধিকাংশই কাগজে কলমে সীমাবদ্ধ। কিছু অত্যাবশ্যক ওষুধের দাম নির্ধারিত থাকলেও অধিকাংশ ওষুধ এই নিয়ন্ত্রণের বাইরে। নতুন ফর্মুলেশন ও অপ্রয়োজনীয় কম্বিনেশন ওষুধ তৈরি করে সহজেই মূল্যসীমা এড়িয়ে যাওয়া যায়। আইনের প্রয়োগ ধীর, শাস্তি নগণ্য, মামলা বছরের পর বছর ঝুলে থাকে। এই সময়ে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মুনাফা ফুলে ফেপে ওঠে, খুচরো চেইন বিস্তৃত হয়, আর মাঝখানের স্তরগুলো নির্বিঘ্নে লাভবান হতে থাকে। সবশেষ মূল্যটা দেয় কে? রোগী।
একবার নয়, বারবার। দীর্ঘস্থায়ী রোগে আজীবন প্রেসক্রিপশনে শুধুমাত্র বেঁচে থাকাটুকুর জন্য। সবচেয়ে নির্মম সত্য হলো এটি উৎপাদন সক্ষমতার ব্যর্থতা নয়, বরং বিশ্বের সবচেয়ে সস্তা ও কার্যকর ওষুধ উৎপাদনের ক্ষমতা ভারতবর্ষ রাখে। এটি শুধুমাত্র ইচ্ছে শক্তির ব্যর্থতা। যখন স্বাস্থ্য পরিষেবা শুধুমাত্র একটা লাভজনক ব্যবসা হয়ে ওঠে, তখন রোগী আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে এক পণ্য, একজন রিপিট কাস্টমার। রোগ যাতে না সারে এবং সে বাধ্য হয় সেই মেডিসিন আজীবন খেয়ে যেতে, এটা এমন এক ব্যবস্থা। এই ব্যবস্থায় রোগ শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না, রোগ ঢুকে পড়ে ব্যবসার নৈতিক কাঠামোর ভেতরেও। এরকম সচেতনতামূলক আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। যদি এই বিষয়ে আরও মানুষকে সচেতন করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন।